স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে শুধুমাত্র একবারই যুদ্ধ হয়েছিল বাংলাদেশের, যার নাম বড়াইবাড়ি যুদ্ধ। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামেই ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেদিন মাত্র 8 জন বিডিআরের হাতে নিহত হয়েছিল অসংখ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পর পরাজয় স্বীকার করে তারা পিছু হটে এবং অসংখ্য লাশ ফেলে পালিয়ে যায়। ভারতের বিএসএফ এতটাই ভয় পেয়েছিল যে ফেলে যাওয়া লাশগুলো নিতে আসেনি। বড়াইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট 3টি সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে 2001 সালের 15 এপ্রিল সিলেটের বধুয়া সীমান্ত, 18 এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এবং 19 এপ্রিল পুনরায় বধুয়া সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের সাথে বাংলাদেশের বিডিআরের যুদ্ধ হয়। এই 3টি যুদ্ধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ বিডিআরের সৈন্যদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। বাংলাদেশের সৈনিকরা ভারতের হিন্দি সিনেমার মতো জয়ী হয় না, তারা ঠান্ডা মাথায় যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের কেন এরকম রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল? কি কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম দখল করতে আক্রমণ চালায় এবং বড়াইবাড়ি সীমান্তে ভারতকে কিভাবে দাঁত ভাঙা জবাব দিয়েছিল বাংলাদেশের বিডিআর ও বীর জনতা? বন্ধুরা, এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। বাংলাদেশের সঙ্গে ভারতের বড়াইবাড়ি যুদ্ধের একটা অন্যতম কারণ হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের পদোয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। একটা পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের 5 বাসী সীমান্ত দখল করে নেয় এবং সেখানে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প নির্মাণ করে রাখে। এরপর 2001 সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশের সীমান্তের উপর দিয়েই। এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআরের অপারেশনাল ক্যাম্পে 6 রাউন্ড গুলি করে। বাংলাদেশের সার্বভৌম এলাকার উপর ভারতীয় বিএসএফের এইরকম আচরণের প্রেক্ষিতে তেলে বেগুনে জ্বলে ওঠে বিডিআর সৈন্যরা। বাংলাদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পদোয়া সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞা করে। এপ্রিল মাসের 15 তারিখ গভীর রাতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে 400 জন বিডিআর সৈন্য পদোয়ায় অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিডিআরের সৈন্যরা পদোয়া বাহিনীর বিএসএফ ক্যাম্পকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে। সে সময় পদোয়া ক্যাম্পে ভারতীয় বিএসএফের প্রায় 70 জন সৈন্য ছিল। কিন্তু বাংলাদেশের বিডিআর সৈন্যদের মাত্র 6টা গুলি ফায়ার করার পরপরই বিএসএফের 70 জন সৈন্য নিঃশর্তে আত্মসমর্পণ করে এবং বিডিআর বাহিনী বিএসএফ সৈন্যদের ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পদোয়ার যুদ্ধে বাংলাদেশের বিডিআরের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হবার পর বিডিআরের ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বিএসএফ। এই ঘটনার ঠিক 2 দিন পর পদোয়া থেকে 800 কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্তে ঢুকে বিডিআরের ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বিএসএফ। এজন্য তারা আসামের গুয়াহাটি থেকে কয়েকশো বিএসএফ এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র এনে বাংলাদেশের বড়াইবাড়িতে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। 18 এপ্রিল ভোররাত 3টায় বড়াইবাড়ি গ্রামের কয়েকজন কৃষক তাদের ধান খেতে সেচ দিতে গিয়ে দেখতে পান সকাল সকাল ভারতীয় বিএসএফের কয়েকশো সেনা মেশিনগান আরও বিভিন্ন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কাঁটাতারের বেড়া থেকে বেরিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে। ভারতীয় বিএসএফের প্রধান উদ্দেশ্য ভোরের আলো ফোটার আগেই বিডিআরের বড়াইবাড়ি ক্যাম্প দখল করে নেওয়া। এ সময় ভারতীয় বিএসএফের একজন সদস্য কৃষকদের কাছে হিন্দি ভাষায় জিজ্ঞাসা করে বিডিআরের ক্যাম্পটি কোথায়। হিন্দি ভাষায় জিজ্ঞাসা করার কারণে কৃষকদের একজন সাইফুল ইসলাম সহজেই বুঝে যায় যে এরা বিএসএফের সদস্য। তখন সাইফুল ইসলাম কৌশলে বিএসএফকে বিভ্রান্ত করার জন্য বিডিআরের ক্যাম্পের মতো দেখতে একটি পরিত্যক্ত বাড়ি দেখিয়ে দেয়, আর সেটাকে বিডিআর ক্যাম্প ভেবে এগিয়ে যায় বিএসএফ। বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে সাইফুল ইসলাম দৌড়ে ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সাইফুল ইসলাম যখন বিডিআর ক্যাম্পে যান তখন ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। অপরদিকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া সেনাবাহিনী এবং বিএসএফের সেনা সম্মিলিত সদস্য ছিল
প্রায় 500 জনেরও বেশি। ভারতীয় সেনা সদস্যদের তুলনায় বাংলাদেশের বিডিআর সৈন্যরা অতি নগণ্য হলেও বিডিআরের প্রতিটি সৈন্যদের মনে ছিল অসীম সাহস, আর সেই সঙ্গে ছিল দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার দৃঢ় সংকল্প। এরপর বিডিআরের সদস্যরা দ্রুত স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যায় এবং নিজেদের ক্যাম্প ফাঁকা রেখে ভারতীয় বিএসএফ সৈন্যদের মোকাবেলা করার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেয়। কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন। তিনি অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে। এদিকে বিএসএফ এর সদস্যরা সাইফুল ইসলামের দেখানো পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে গেলে বিডিআর ক্যাম্প মনে করে এলো পাথাড়ি গুলি করতে শুরু করে। চারদিক থেকে শত শত গুলি করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই বিএসএফ সদস্যরা বাড়ির ভেতরে গিয়ে দেখে সেখানে কোনো বিডিআর সদস্য নেই। এরপর বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায়। সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলো পাথাড়ি গুলি ছুটতে থাকে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর ভারতীয় বিএসএফ সৈন্যরা ভাবে হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গিয়েছে, কিন্তু এর কিছুক্ষণ পরেই ভারতীয় বিএসএফ এর ভুল ভাঙতে শুরু করে। তারা বুঝতে পারেনি বাংলার দামাল ছেলেরা কখনোই পালিয়ে যাবার পাত্র নয়। বিডিআর সদস্যরা ভারতের বিশাল সৈন্যবহরের সামনে সামনাসামনি যুদ্ধে না গিয়ে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে, কারণ বিডিআর সৈন্যরা ভালো করেই জানত তাদের মাত্র 8 জন সদস্য নিয়ে ভারতীয় বিএসএফ এর 500 জন সৈন্যের সাথে যুদ্ধ করাটা মোটেও সহজ হবে না। এজন্য বিডিআর সৈনিকেরা আগে থেকে গ্রামের ভেতর বিভিন্ন স্থানে স্থানে ফাঁদ পেতে রেখেছিল এবং ভারতীয় সেনারা ক্যাম্পের দিকে অগ্রসর হবার সাথে সাথে বিডিআর সৈন্যরা মেশিনগান দিয়ে গুলি করতে শুরু করে। এই একটা মেশিনগান দিয়ে 1 মিনিটে 700-রও বেশি গুলি করা সম্ভব। বিডিআর সদস্যরা এসব মেশিনগান দিয়ে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে। তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা। বিডিআর সদস্যরা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে গুলি ছোড়ার কারণে ভারতীয় বিএসএফ সৈন্যরা ভেবেছিল বিডিআর সৈন্যরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং বিডিআরের সৈন্য সংখ্যাও তাদের থেকে অনেক বেশি। দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বিএসএফ এর সদস্যরা। বাস্তবে তখন বিডিআরের মাত্র 8 জন সদস্য তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। বিডিআরের এত অল্প সদস্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটা একটুও বুঝতে পারেনি বিএসএফ সৈন্যরা। যুদ্ধ শুরুর কিছুক্ষণ পর বিএসএফ সৈন্যরা মানসিক ভারসাম্য হারিয়ে এলো পাথাড়ি গুলি করতে শুরু করে, যার ফলে বিডিআরের লেন্স নায়ক ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজ, 26 রাইফেল ব্যাটালিয়ন সিপাহী আব্দুল কাদের শহীদ হন। প্রায় 2 দিন ব্যাপী চলা এই যুদ্ধে মাত্র 3 জন বাংলাদেশি বিডিআর সদস্য শহীদ হয়েছিলেন। প্রথমে গ্রামবাসী পালিয়ে গেলেও ভোর 5টা থেকে যখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয়, গ্রামবাসীদের মধ্য থেকে আনসারের ট্রেনিংপ্রাপ্ত আরও 12 জন ফিরে এসে বিডিআরের সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলেন। 18 এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি। দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবারও চলতে থাকে গুলি। এরপর বিডিআরের আক্রমণকে আরও শক্তিশালী করার জন্য এবং হানাদার বিএসএফকে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিডিআরের সদর দপ্তরের নির্দেশনায় রংপুর, জামালপুর, ময়মনসিংহ এবং কুড়িগ্রাম থেকে অতিরিক্ত বিডিআর সদস্য বড়াইবাড়িতে এসে পৌঁছায়। 18 এপ্রিল সারাদিন সারা রাত এবং 19 এপ্রিল সারা রাত গোলাগুলি চলে। এক পর্যায়ে ভারতীয় বিএসএফ পিছু হটতে এবং পালিয়ে যেতে বাধ্য হয়। কাপুরুষ বিএসএফ সৈন্যরা বিডিআরের সৈন্যদের কাছে টিকতে না পেরে তারা পালিয়ে যাওয়ার সময় নিরীহ গ্রামবাসীর 86টি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু বিডিআরের কথা মতো নিরাপদ স্থানে চলে যাওয়ার কারণে কারো কোনো ক্ষতি হয়নি। যুদ্ধ শেষে বাংলাদেশ সীমান্তের ভেতর ধান খেতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্যমতে বিএসএফ এর অন্তত 170 জন সদস্য নিহত হয়। বাকিদের লাশ ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় 16টি দেহ। যুদ্ধের 2 দিন পরে বাংলাদেশের ধান খেতে পড়ে থাকা 16 জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। বাকি অন্তত 154 জন সৈন্যের লাশ যুদ্ধকালীন সময় বিএসএফ সদস্যরা তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যায়। ভারতীয় অভ্যন্তরীণ চাপে পড়ার আশঙ্কায় বিএসএফ বাংলাদেশে পড়ে থাকা 16 জন সৈন্যের নিহত হওয়ার কথা স্বীকার করলেও বাকি 154 জন সৈন্য নিহত হওয়ার ঘটনাটি প্রকাশ করেনি, কারণ ঘটনাটি ভারত ও তার বিশাল সামরিক বাহিনীর ইজ্জতের উপরে একটা বড় ধরনের আঘাত ছিল। পরবর্তীতে বাংলাদেশ সরকার বড়াইবাড়ি যুদ্ধকে স্মরণীয় করার জন্য সেই পরিত্যক্ত বাড়িটির উপর বিএসএফ এর গুলির চিহ্ন সংরক্ষণ করে রাখে। স্ক্রিনে দেখানো বাড়িটির উপরে গোল আকৃতির যে চিহ্নগুলো দেখছেন, এগুলোই হলো পরিত্যক্ত বাড়ির ওপর বিএসএফ এর গুলির চিহ্ন।
এমনকি বাংলাদেশের সরকার 3 জন শহীদ বিডিআর সৈন্যদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। কুড়িগ্রামের বড়াইবাড়ির মানুষ আজও শহীদ ওইসব বিডিআর সৈন্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে। সরকারি হিসেব অনুযায়ী যুদ্ধের সময় প্রায় 2 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী দিনে ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয় এবং যুদ্ধ শেষ হয়। বড়াইবাড়ির ঘটনার পর তীব্র ক্ষোভ জানায় ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান। শহীদ সিপাহীদের জাতীয় মর্যাদায় দাফন ও পুরস্কৃত করা তো দূরের কথা, সরকারের একজন এমপি মন্ত্রীও রৌমারী পরিদর্শনে যাননি দীর্ঘদিন। এমনকি শাস্তিস্বরূপ তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করে দেওয়া হয় এবং পরবর্তীতে দেশপ্রেমিক এই সেনাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তবে যাই হোক, 2001 সালের 18 এপ্রিল 8 জন বিডিআর সদস্য ও গ্রামের কিছু লোকের বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ। সেদিনের সকল সৈনিকদের প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং দেশের জন্য যারা শহীদ হয়েছেন মহান আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের উচ্চ মোকাম দান করেন, আমিন। তো প্রিয় দর্শক, আপনারা কি চান বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবির শক্তি আরও বাড়ানো হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।